ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত যৌথ হামলা, তেহরান কোম সহ একাধিক শহরে বিস্ফোরণ, পাক আফগান সীমান্তে গোলাগুলি, ড্রোন হামলা। নিজ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। জননিরাপত্তা ও বিএনপির ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা কামনা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে চরম বৈষম্যের শিকার বাংলাদেশ, বাতিলের সুপারিশ সিপিডির। জ্বালানি ইস্যুতে জাপানি চুক্তিও পুনর্বিবেচনার দাবি। নরসিংদীতে ধর্ষণ হত্যা মামলায় গ্রেফতারকৃতদের আদালতে তোলা হবে কাল। পাবনায় দাদিকে খুন করে নাতনিকে অপহরণ হত্যা। ধর্ষকদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইনমন্ত্রীর। সবাই বলো এই ব্লু এসো। এবং বইমেলায় শিশু প্রহরে পাপেট শো ঘিরে আনন্দ উচ্ছ্বাস। স্থগিতের পর সমালোচনার মুখে কবি মোহন রায়হানকে ২রা মার্চ দেওয়া হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। স্বাগত এখন দুপুরে, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি উজ্জ্বল হাফিজ। পরমাণু চুক্তি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে আচমকায় ইরানের বিভিন্ন শহরে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রাজধানী তেহরানে সর্বোচ্চ নেতা খামেনির কার্যালয়ের কাছে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। ইরান পাল্টা আঘাত হানতে পারে এমন আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। এদিকে চূড়ান্ত প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। বিকট শব্দে কেঁপে উঠল রাজধানী তেহরান। ধোঁয়ার কুণ্ডলিতে ধূসর আকাশ। পরমাণু ইস্যুতে দফায় দফায় আলোচনার কথা বলে শেষ পর্যন্ত ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রোববার সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অতর্কিতে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে বিমান হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এপির খবর, রাজধানীতে সর্বোচ্চ নেতা খামেনির কার্যালয়ের খুব কাছেই শোনা গেছে বিস্ফোরণের শব্দ। যদিও এ সময় খামেনি সেখানে উপস্থিত ছিলেন কিনা তা জানা যায়নি। প্রকাশ্য দিবালোকে এই হামলা শুরুর পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কার্টজ জানান, তেহরান যে কোনো সময় তেল আবিবে হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে আগেভাগেই ইরানে হামলা শুরু করেছে আইডিএফ। হামলার পরপরই বাসিন্দাদের সতর্ক করতে সাইরেন বাজানো হয় ইসরায়েলে। ক্ষয়ক্ষতি এড়াতে দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পাল্টা হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। বাতিল করা হয়েছে সব বেসামরিক বিমানের ফ্লাইট। আর আকাশে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দেখা যাওয়ায় নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরাক। জেনেভায় কোনো সমাধান ছাড়াই শেষ হয় যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা। কূটনৈতিকভাবেই ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা নিষ্পত্তির চেষ্টা করছিল তেহরান। কিন্তু এসবের মধ্যে ট্রাম্প মন্তব্য করেন, ইরানের আচরণে তিনি সন্তুষ্ট নন। যদিও ট্রাম্পের এই মন্তব্য থেকে অনুমান করা যায়নি মুখে আলোচনার কথা বলে দিনের আলোতেই ইরানে হামলা করে বসবেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এদিকে প্রকাশ্যে যুদ্ধ শুরুর দ্বিতীয় দিনে উত্তাল পাক আফগান সীমান্ত। ডুরাল্ড লাইনে গোলাগুলির পাশাপাশি চলছে পাল্টাপাল্টি ড্রোন হামলা। শুক্রবার ভোর থেকে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে এখনো পর্যন্ত ৩৩১ তালিবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। বিপরীতে তালিবান বাহিনীর হামলায় ৫৫ পাক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কাবুল। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। অর্ধশত সেনা হত্যার পর পাকিস্তানের পাল্টা জবাবের আগুনে পুড়ছে আফগানিস্তান। তালেবানের প্রায় ১০০ খানেক ঘাঁটি গুড়িয়ে দিয়ে বেশ কয়েকটি চৌকির দখল নিয়েছে ইসলামাবাদের সেনারা। ওড়ানো হয়েছে পাকিস্তানের পতাকা। যুদ্ধবিমান থেকে একের পর এক হামলা করা হয় কাবুল, কান্দাহার ও পাকতিয়ায়। হামলা হয়েছে নানগারহরে তালেবানের ব্রিগেড ও সদর দপ্তরে। সবশেষ আফগান পোস্ট 8-এরও দখল নিয়েছে পাক সেনারা। তালেবান হামলা রুখে দিতে দেশজুড়ে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা আরোপ করেছে শেহবাজ শরীফের সরকার। কিছুটা কোণঠাসা হলেও পাল্টা জবাব দিচ্ছে আফগান যোদ্ধারাও। তালেবান সরকারের দাবি, বৃহস্পতিবার থেকে অর্ধশতের বেশি পাক সেনাকে হত্যা করা হয়েছে।
এদিকে গেল অক্টোবরে সংঘাত থামাতে এগিয়ে এলেও এবার আর কাবুল ইসলামাবাদের দ্বন্দ্বে নাক গলাবে না ওয়াশিংটন। হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের কৌশলী পদক্ষেপের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের তথ্য, এই যুদ্ধের ফলে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছে আফগানিস্তানের সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। The Secretary General is deeply concerned. সংঘাত থামাতে ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে কাবুলও। আর তালেবান নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের হুঁশিয়ারি পাকিস্তানের। এমন প্রেক্ষাপটে দুই দেশকে সংলাপে বসার পরামর্শ ইরান, মিশর, ব্রিটেন, মালয়েশিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে চরম বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশ। এমন অভিযোগে মার্কিন চুক্তি বাতিলের সুপারিশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক নীতি ও ভাবনা নিয়ে শীর্ষক সংবাদ সম্মেলনে গবেষণা সংস্থাটি আরও জানায়, জ্বালানি ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া জাপানের সঙ্গে হওয়া চুক্তিটিও পুনর্বিবেচনার দাবি রাখে। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি নতুন করে আবারও আলোচনায়। চুক্তিতে মার্কিন পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধার কথা বলা হলেও বিপরীতে বাংলাদেশি পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে। এছাড়া চুক্তির শর্ত ভঙ্গের ক্ষেত্রে জরিমানা আরোপেরও শঙ্কা রয়েছে। আর এসব কারণেই এ চুক্তিকে অসম ও স্বার্থবিরোধী বলছেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকারের মেয়াদের একদম শেষ দিকে করা এই চুক্তি পর্যালোচনা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি মনে করছে, এতে প্রযুক্তি ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের বিকল্প কমে যেতে পারে। দেশের বৃহত্তর স্বার্থে চুক্তি থেকে সরে আসারও সুপারিশ করেছে সংস্থাটি। শনিবার সংবাদ সম্মেলনে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, চুক্তির কয়েকটি ধারা বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ নীতিতে অযৌক্তিক সীমাবদ্ধতা তৈরি করবে। অন্য দেশের সঙ্গে নতুন চুক্তি করলে তা যুক্তরাষ্ট্রকে জানানো এবং তাদের বিধিনিষেধ মানার বাধ্যবাধকতা থাকায় নীতি স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কা তার। চুক্তিতে মার্কিন পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা থাকলেও বাংলাদেশি পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপ এবং শর্ত ভঙ্গের ক্ষেত্রে অতিরিক্ত জরিমানার বিধান রাখা হয়েছে। যে এগ্রিমেন্টটা আসলো এটি দেখে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। এই ধরনের একটি চুক্তি কিভাবে একটি সরকার, অনির্বাচিত সরকার করে যেতে পারেন, বা এই দায়টি কিভাবে একটি নির্বাচিত সরকারের কাছে এই সরকার দিয়ে যেতে পারে। বাংলাদেশের মতো একটি দুর্বল দেশকে যে এরকম একটি বৈষম্যমূলক চুক্তিকে বাধ্য হওয়া, এটিও আসলে ওই চুক্তিরই অংশ হতে পারে, ওই নির্দেশনার অংশ হতে পারে বলে আমরা মনে করি। এবং কিভাবে উভয় দেশ এই ধরনের চুক্তি না করে বরঞ্চ দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে পারে, যেটা উভয় দেশের বাণিজ্য স্বার্থ অক্ষুণ্ণ থাকে। এদিকে জাপানের সাথে করা ইকোনমিক পার্টনারশিপ চুক্তি দেশের জ্বালানি রূপান্তর বিলম্বিত করতে পারে, এমন অভিযোগে চুক্তি পুনর্বিবেচনারও দাবি জানায় সিপিডি। সিপিডির গবেষণায় আরও বলা হয়, এ চুক্তি কার্যকর হলে সরাসরি বৈদেশিক বিনিয়োগ, এফডিআই আকর্ষণের ক্ষেত্রে নমনীয়তা হারাতে পারে বাংলাদেশ। এসব বিবেচনায় দেশের বৃহত্তর স্বার্থে চুক্তি থেকে সরে আসার সুপারিশ করে সংস্থাটি। ডব্লিউটিওর মেইন গাইডলাইন এখানে ফলো করা দরকার, এবং বাংলাদেশেরও উচিত হবে এই সংক্রান্ত বিষয় যদি সমস্যা তৈরি হয় তাহলে ডব্লিউটিওতে গিয়ে আপত্তি উত্থাপন করা। একই সঙ্গে পাক আফগান যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানি খাতে অস্থিরতা তৈরি করতে পারে বলেও শঙ্কা সংস্থাটির। এই সমস্ত কারণে সাপ্লাই চেইনগুলো নতুন করে অনিশ্চয়তার মধ্যে পড়ে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তারকৃত 7 জনকে রবিবার আদালতে তোলা হবে। আর অভিযুক্ত আরও 2 জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা। এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক। তিনি জানান, গ্রেপ্তারকৃত 7 জনের রিমান্ড শুনানির জন্য রোববার আদালতে তোলা হবে। আর হত্যাকাণ্ডে অভিযুক্ত আরও 2 জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এজারের নাম ছিল 9 জন আসামি, এর সাথে ধর্ষণ এবং খুনের সাথে জড়িত ছিল 4 জন। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে জড়িত ছিল আরো 5 জন। তার মধ্যে আমরা 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা জিজ্ঞাসাবাদ করছি, আমরা তাদেরকে রিমান্ডের প্রেয়ার দেব। আগামীকাল এটা কোর্টে রিমান্ড শুনানি হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় বাবার কাছ থেকে ওই কিশোরীকে ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরদিন সকালে বাড়ির পাশে সরিষা ক্ষেত থেকে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মা 9 জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে শুক্রবার রাতে প্রধান অভিযুক্ত নুরাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া অভিযুক্ত আরেকজনকে গ্রেপ্তার করা হয় ময়মনসিংহের গৌরীপুর থেকে। এদিকে ঘটনা ধামাচাপা ও ভুক্তভোগীর পরিবারকে গ্রাম ছাড়তে চাপ দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলী আহমেদ মেম্বারকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এখন নরসিংদী। পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে বাড়ির অদূরে সরিষা ক্ষেত থেকে তারও মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হন তারা। এক পর্যায়ে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। সকালে সুফিয়া খাতুনের বাড়ির উঠানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে খোঁজাখুঁজির পর সুফিয়া খাতুনের নাতনি জামিলার মরদেহ সরিষা ক্ষেতে পাওয়া যায়। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর জামিলাকে হত্যা করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। যদি ধর্ষণকারীদের কেউ আশ্রয় দেয়, তাদের শেকড়ও উপড়ে ফেলার হুঁশিয়ারি দেন তিনি। শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। সরকার জনমতগুলোকে দেখছেন এবং সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। আমার বার্তা, এ ধরনের অপরাধ যেই করে থাকুক এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে, তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে নিজ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জাতিকে সুশৃঙ্খল জায়গায় নিতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম নীতি কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি আশা করেন, দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন। বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে যে রায় দিয়েছেন তা বাস্তবায়নে কাজ করতে হবে। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টারা সেখানে উপস্থিত ছিলেন। রাজনৈতিক দল হিসাবে আমরা যে ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছি, সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। সেই ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করেছি এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই। সেই ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করছি এই দেশের সন্তান সহ এই দেশের মানুষের, তরুণ সমাজের ক্রীড়া ব্যবস্থা আমরা কিভাবে গড়ে তুলতে চাই। আমরা উল্লেখ করেছি আমাদের ম্যানিফেস্টোতে আমরা নারীকে এম্পাওয়ার্ড করার জন্য তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই, সেটি শিক্ষার ক্ষেত্রে হোক, সেটি অর্থনৈতিকভাবে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রে হোক। তবে এই ম্যানিফেস্টোকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, খুব স্বাভাবিকভাবে আপনারা যারা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে প্রায় 18 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে দুপুর 2টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা। সকালে রূপগঞ্জ উপজেলার মইকুলি এলাকার বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামে পোশাক কারখানায় এই শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শ্রমিকরা জানায় 2025 সালের ডিসেম্বর এবং 2026 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ভাতার দাবি জানিয়ে আসছেন তারা। বেশ কয়েকদিন মালিকপক্ষ তাদের ঘুরাচ্ছেন বলেও অভিযোগ শ্রমিকদের। রাজধানীর ছোট বড় মার্কেট ও শপিং মলগুলোতে চলছে ঈদের কেনাকাটা। এই মুহূর্তে বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, জানাবেন বেচা কেনা কেমন দেখছেন, আর ঈদে কোন পোশাকের এবার চাহিদা বেশি রয়েছে?
হাফিজ, আজ রহমতের 10ম রমজান, এরই মধ্যে শেষ হতে চলল মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এরই মধ্যে করা নাড়ছে, এভাবে একটু বলা যায়। তো ঈদ উল ফিতরে সাধারণত ধর্মীয় বিধান এবং ধর্মীয় রীতি অনুযায়ী সাধারণত মানুষ নতুন পোশাক পরিধান করে থাকেন। সেই দিক বিবেচনায় মূলত এই রমজান ঘিরে নগরবাসী নতুন পোশাক বা দেশবাসী নতুন পোশাক কিনে থাকেন পবিত্র ঈদ উল ফিতরকে উদযাপন করার জন্য। আমরা শপিং মলে সকাল থেকে আছি, এখন দেখছি শপিং মলে ভিড় কিছুটা বাড়ছে। সাধারণত ছেলেদের মধ্যে জিন্স, গ্যাবার্ডিং এই জাতীয় পোশাকগুলো ছেলেরা বেশি পছন্দ করে থাকেন। মেয়েরা সাধারণত 3 পিস, আনস্টিচ যে লন, অন্যান্য আরও লং কাট বা ফুল কাটের যে গাউন রয়েছে সেগুলো তারা পছন্দ করেন। শাড়ি, 3 পিস এগুলো মূলত পছন্দের শীর্ষে থাকে। তো দরদামের বিষয়টা হয়েছে যেটি, সেটি দরদাম নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার মধ্যে থাকে। ক্রেতারা এখন পর্যন্ত দরদাম নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। বিক্রেতারা বলছেন যে আমদানিকৃত যে পণ্য রয়েছে সেগুলোর দরদাম কিছুটা এবার একটু বেশি। যারা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, তারা বলছে যে এবার যে বিক্রয় লক্ষ্যমাত্রা সেটি হয়তো ধীরে ধীরে পূরণ হবে, কারণ এখনও আরও 20 রমজান বাকি রয়েছে। সেই রমজানের মধ্যে হয়তো বিক্রেতাদের যে লক্ষ্যমাত্রা থাকে এই রোজাকে ঘিরে সেই লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারবে। এখন পর্যন্ত আমার কাছে বসুন্ধরা শপিং মল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। উজ্জ্বল, ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন জাবেদ আব্দুল্লাহ। শেরপুরে আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। পোশাকের পাশাপাশি এবার প্রসাধনী সামগ্রীর বাজারেও রয়েছে বাড়তি চাহিদা। বিদেশি প্রসাধনীর পাশাপাশি ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে দেশীয় ব্র্যান্ডগুলো। বিস্তারিত থাকছে জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে। ঈদ মানেই নতুন পোশাক, সাজসজ্জায় নিজেকে নতুনভাবে উপস্থাপনের প্রস্তুতি। ঈদের আগে শেরপুর শহরের বিভিন্ন কসমেটিক্স দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এবার দেশীয় ব্র্যান্ডের মেহেদি, লিপস্টিক, ফাউন্ডেশন, ফেস ওয়াশ ও স্কিন কেয়ার পণ্যের চাহিদা বেড়েছে। ভালো মান ও সাশ্রয়ী দামের কারণে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের দিকে ঝুঁকছেন ক্রেতারা। বিদেশি জিনিসের মূল্য একটু বেশি, তার জন্য এই যে মমতাজ মেহেদি, কাবেরী, কাশ্মীরি এগুলা দেখি কোনটা পছন্দ হয়, পছন্দ হলে নিয়ে যাব। ব্যবসায়ীরা জানান দেশীয় শিল্পের এমন বিকাশ ইতিবাচক। ইন্ডিয়ার প্রোডাক্টের মধ্যে একটু দাম বেশি থাকার কারণে কাস্টমার গুলা এবার দেখা যাচ্ছে যে আপনার দেশি প্রোডাক্টেই বেশি ঝুঁকতেছে। ঈদকে ঘিরে মূল্য ছাড় ও আকর্ষণীয় প্যাকেজ অফার বাড়িয়ে তুলেছে দেশীয় পণ্যের বিক্রি। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। সকালে বাবা মায়ের হাত ধরে শিশুরা আসে অমর একুশে বইমেলার দ্বিতীয় শিশু প্রহরে। আয়োজন অনাড়ম্বর হলেও পুতুল নাচ আর স্টলে স্টলে ঘুরে বই কেনা সব মিলিয়ে শিশু প্রহরে প্রাণ ফিরে পায় অমর একুশে বইমেলা। আরও জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। রোদের তেজ আর রোজার আমেজে কিছুটা ভাটা পড়লেও প্রতি বছরের মতো উচ্ছ্বাসে ভাসছে শিশুরা। বেলা 11টায় মেলার দ্বার খোলার পর চত্বরে ছোটাছুটি শিশুদের, কিনছে পছন্দের বই। আমি অন্যরকম বিজ্ঞান বাক্স কিনতে এখানে এসেছি, এরপরে মুক্তিযুদ্ধের বই কিনবো, ছড়া বই, ছবি বই, গল্পের বই। সবাই কেমন আছো? শিশু প্রহরের মূল আকর্ষণ পাপেট শো। মঞ্চের পেছন থেকে বন্ধুরা সবাই কেমন আছো ভেসে আসতেই মুহূর্তেই পাটি বেছানো মেঝেতে সারি করে বসে পড়েন শিশুরা। মঞ্চে হাজির হয় 2 পুতুল বন্ধু অপু ও দীপু। তারা গল্পের ফাঁকে দেয় নানান শিক্ষণীয় বার্তা। এরপর বায়োস্কোপ, গান, ছবিতে নতুন পৃথিবীর স্বপ্নে বিভোর কচিকাচারা। বাঘ মামা দেখেছি, পুতুল দেখেছি, ভালো লেগেছে। বায়োস্কোপ দেখেছি, অনেকগুলো বই কিনেছি, সিকিমপুর দেখছি, আমরা পাপেট শো দেখছি। শিশুদের আনন্দ দেখে খুশি অভিভাবকরাও, যদিও সময়সূচিতে পরিবর্তন আসায় কিছুটা আক্ষেপ তাদের। এত দূর থেকে বাচ্চাকে নিয়ে আসার পরে যদি দেখি যে আমরা বাচ্চাদের জন্য বা তাদের সময় কাটানোর জন্য যে আয়োজনগুলো দরকার ছিল সেগুলো না দেখলে তো আসলে খারাপ লাগে। মোবাইল স্ক্রিনে নয়, শিশুরা বিশ্বকে জানুক বইয়ের পাতা থেকে, এই প্রত্যাশা সবার। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। স্থগিতের পর সমালোচনার মুখে কবি মোহন রায়হানকে 2রা মার্চ দেয়া হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। শনিবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এর আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েও পুরস্কার তুলে দেয়া হয়নি কবি মোহন রায়হানকে। গত বৃহস্পতিবার এ নিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করে দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকেও গণমাধ্যমকে বলেছিলেন,
মোহন রায়হানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। এসব বিষয় খতিয়ে দেখে আবার পুরস্কার ঘোষণা করা হবে। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে তাকে পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় সংস্কৃতি মন্ত্রণালয়। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।